কিডনি স্টোন যেটাকে আমরা বলি কিডনিতে পাথর হওয়া, তার মানে হচ্ছে আমাদের পেচ্ছাপের রাস্তায় যখন ক্যালসিয়াম সল্ট বা নন ক্যালসিয়াম কন্টেনিং সল্ট যদি ডিপোজিট হয়, ক্রিস্টালাইজ হয়ে ডিপোজিট হয় আর ইউরিন প্যাসেজকে ব্লক করার টেন্ডেন্সি থাকে, সেই জিনিসগুলোকে আমরা কিডনির পাথর বা কিডনির স্টোন বলি। কিডনি স্টোন যদি আমরা ব্যাপকতার দেখি, মানে যেটাকে বলে প্রিভ্যালেন্স যদি আমরা দেখি, তাহলে দু রকমের প্রিভ্যালেন্স রেট হয়। একটাকে বলা হয় অ্যানুয়াল প্রিভ্যালেন্স রেট, মানে কি একটা সমাজে যদি ধরুন 1000 জন লোক থাকে, তাহলে যদি আমি এদেরকে সবাইকে যদি আমি এক বছরের মধ্যে দেখি, স্ক্যান করে যদি পাই যে 1000-এর মধ্যে 100 জনের মধ্যে স্টোন ডেভেলপ হয়েছে, তাহলে আমি বলবো যে অ্যানুয়াল প্রিভ্যালেন্স রেট সেই সমাজে হচ্ছে অ্যারাউন্ড 10%। এটাকে বলে অ্যানুয়াল প্রিভ্যালেন্স রেট। আর একটা হচ্ছে লাইফ টাইম প্রিভ্যালেন্স রেট, মানে যদি আমি এই জনসংখ্যাকে যদি দেখি সারা জীবনে যে কতজনের মধ্যে স্টোন হয়েছে, তাহলে হয়তো আমি দেখবো 100 না, হয়তো 150 বা 200 জনের হয়তো স্টোন ডেভেলপ করছে। তাহলে এই 200 মানে 1000-এর মধ্যে যে 200 হলো, যেটাকে আমি বলবো 20%, সেটা হলো গিয়ে লাইফ টাইম প্রিভ্যালেন্স রেট। তো অর্ডিনারিলি দেখা গেছে ইউএস বেসড স্টাডিজ বলুন বা ইন্ডিয়ান স্টাডিজ বলুন, এতে দেখা গেছে যে ইউজুয়ালি যদিও বা জিওগ্রাফিক রিজিয়ন অনুযায়ী স্টোন ডিজিজের প্রিভ্যালেন্সটা ভ্যারি করে, বাট তাও যদি আমি ইন্ডিয়ান ডেটা বলি, তাহলে লাইফ টাইম প্রিভ্যালেন্স রেট হচ্ছে অ্যারাউন্ড 10 to 15% আর অ্যানুয়াল প্রিভ্যালেন্স রেট হচ্ছে অ্যাবাউট 5 to 10%। তো মেনলি দু রকম ভাবে আমরা ভাগ করি, একটা হচ্ছে ক্যালসিয়াম কন্টেনিং স্টোন আর একটা হচ্ছে নন ক্যালসিয়াম কন্টেনিং স্টোন। বেশিরভাগ কিডনি স্টোনের মধ্যে ক্যালসিয়াম থাকে, বলা যায় যে অ্যারাউন্ড 80 to 90% কিডনি স্টোনস হচ্ছে ক্যালসিয়াম কন্টেনিং স্টোনস। এই জন্য এরা নর্মালি একটা এক্সরে করলে আমরা এই স্টোনগুলোকে দেখতে পাই। তো ক্যালসিয়াম কন্টেনিং স্টোনস এরও অনেক রকমের টাইপস আছে, যেরকম ক্যালসিয়াম অক্সালেট, মোনোহাইড্রেট বা ডাইহাইড্রেট আর ক্যালসিয়াম ফসফেট। নন ক্যালসিয়াম স্টোনস অনেক কম পার্সেন্টেজে পাওয়া যায়, অ্যারাউন্ড 10% পপুলেশনে হয়, মানে যাদের স্টোন থাকে 10% পপুলেশন যাদের স্টোন আছে তাদের মধ্যে নন ক্যালসিয়াম কন্টেনিং স্টোনস থাকে, যার এক্সাম্পল হচ্ছে যেরকম ইউরিক অ্যাসিড স্টোন, স্ট্রোয়াইড স্টোন, সিস্টিন স্টোন বা ড্রাগ কন্টেনিং স্টোনস। তো এটা জানার জন্য সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে, যেমন ধরুন আপনার বাথরুমে যে পাইপ আছে, সেই পাইপ বা শাওয়ার যদি থাকে, সেই শাওয়ারে যখন জল ফ্লো হয়, তখন আপনি নোটিস করবেন যদি জলে সল্টের কনসেন্ট্রেশন মানে নুনের কনসেন্ট্রেশন যদি বেশি থাকে, তাহলে কিভাবে শাওয়ারগুলো আমাদের ব্লক হয়ে যায় আর আমাদের বালতিতেও একটা লেয়ার জমে যায়, সল্টের একটা লেয়ার জমে যায়। ঠিক সেরকম ভাবেই আমাদের যে পেচ্ছাপ আছে বা ইউরিন আছে, সেই ইউরিনের ম্যাক্সিমাম কন্টেন্ট হচ্ছে ওয়াটার মানে জল, এবং কিছুটা কন্টেন্ট তার মধ্যে সল্টস থাকে। এই সল্টগুলোর মাত্রা যখন জলের মধ্যে বেশি হয়ে যায়, তখন সেটা আমাদের ইউরিনের থেকে মানে ঘোলা অবস্থায় থাকতে পারে না এবং ওটা প্রেসিপিটেট করে যায়, ক্রিস্টাল ফর্ম হয়ে যায়। সেই ক্রিস্টালগুলো আস্তে আস্তে বড় হয়ে কিডনিতে পাথর তৈরি করে। প্রথমত আমি আমাদের দর্শককে জানাই যে কিডনি স্টোন বেশিরভাগ ক্ষেত্রে কোনো লক্ষণ তৈরি করে না, কেন কি তারা খুব ছোট থাকে এবং কিডনির ভেতরে থাকে। কিন্তু যদি সাইজে বড় হয় বা যদি কিডনির পাথর কিডনি থেকে বেরিয়ে যদি পেচ্ছাপের রাস্তা মানে ইউরেটারে যদি গিয়ে ব্লক করে, তাহলে অনেক ব্যথা করতে পারে। এই ব্যথা সাধারণত আমাদের কিডনির জায়গায় মানে আমাদের এই পিছনের দিকের জায়গায় শুরু হয় এবং এটা আগের দিকে আসে, আগের দিকে পেটের দিকে বা নিচে আমাদের গ্রয়নের দিকে যায়। আর এটা ছাড়া আমাদের কিডনিতে ইনফেকশনও হতে পারে, আর যদি অনেক সময় অবধি কিডনিতে ব্লকেজ থাকে স্টোনের জন্য, তাহলে আস্তে আস্তে কিডনির ফাংশনটাও খারাপ হয়ে যেতে পারে। যেরকম আমি বললাম, যেহেতু বেশিরভাগ কিডনি স্টোনের মধ্যে ক্যালসিয়াম থাকে, ওই জন্য খুব সামান্য একটা টেস্ট যেটাকে বলা হয় এক্সরে কেইউবি, একটা ওয়েল প্রিপেয়ার্ড এক্সরে কেইউবি, যদি খালি পেটের এক্সরে কেইউবি করা হয়, তাহলে আমরা সেটাতেই কিডনি স্টোন আমরা দেখতে পারবো। এটা ছাড়া কমনলি যে কোনো পেটে ব্যথা হলে বা পেটের কোনো প্যাথোলজি যদি আমরা সাসপেক্ট করি, ফার্স্ট ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন আমরা যেটা অর্ডার করি সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড অ্যাবডোমেন। আল্ট্রাসাউন্ড যখন পেটের করা হয়, সেটাও কিডনির ভেতরে স্টোন বা ইনডাইরেক্ট সাইন যেরকম হাইড্রোনেফ্রোসিস মানে কিডনিতে সোয়েলিং, এটাকে ডিটেক্ট করা যায়। এটা ছাড়া
গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, যেটা সব থেকে বেস্ট টেস্ট বলা হয় কিডনি স্টোনকে ডায়াগনোজ করার জন্য বা ট্রিটমেন্ট প্ল্যান করার জন্য, সেটা হচ্ছে সিটি ইউরোগ্রাম। সিটি ইউরোগ্রামে একটা প্লেন সিটি ফিল্ম নেওয়া হয়, তারপরে একটা কন্ট্রাস্ট দিয়ে, মানে একটা আপনার আইভি একটা ইনজেকশন দেওয়া হয়, আয়োডিন কন্টেনিং ইনজেকশন। সেই ইনজেকশন দেওয়ার পরে আরো 2-3টে ফেজ নেওয়া হয় সিটি স্ক্যানে, এটাকে বলা হয় সিটি ইউরোগ্রাম। এটা দিয়ে আমরা অনেক ইনফরমেশন পাই, যেরকম স্টোন কটা আছে, কি সাইজের আছে, তার ডেন্সিটি কতটা, এবং আমাদের কিডনির কালেক্টিং সিস্টেমটা কিভাবে ড্রেন করছে, যেটা জেনে আমরা অপারেশন বা ট্রিটমেন্ট প্ল্যান করতে পারি। তো যেমন আমি বললাম, বেশিরভাগ কিডনি স্টোন কিডনির ভেতরে থাকে এবং হয়তো যদি আমরা কয়েক বছর ধরে ফলো আপও করি কোনো অসুবিধা হয়তো করবে না। কিন্তু যদি কিডনি স্টোন সাইজে বাড়ে বা যদি কিডনি স্টোন স্লিপ করে কিডনির পাইপে বা ইউরেটারে যদি চলে আসে, তাহলে কিডনির ফাংশনটা ড্যামেজ করতে পারে, কিডনিতে ব্লক করে অনেক সিভিয়ার, প্রচন্ড সিভিয়ার পেন করতে পারে। এছাড়া কিডনিতে অবস্ট্রাকশনের জন্য ইনফেকশনও হতে পারে, যার ফলে পেচ্ছাপের অ্যামাউন্ট কমে যাবে, জ্বর আসবে কাঁপুনি দিয়ে, এবং কিডনির এরিয়াতে অনেক বেশি ব্যথা করবে। প্রথমত আমি এটা বলবো যে সব থেকে জরুরি জিনিস হচ্ছে আমাদের অনেক মাত্রায় জল খেতে হবে। একদিনে বলা হয় যে অন্তত পক্ষে 2.5 লিটার আমাদের যেন ইউরিন অ্যামাউন্ট তৈরি হয়। তো 2.5 লিটার যদি আমাদের ইউরিন আউটপুট যদি আমাদেরকে রাখতে হয়, তাহলে তার জন্য আমাদের কম করে 3 থেকে 3.5 লিটার জল সারাদিনে খেতে হবে। এটা ছাড়া আমাদেরকে ওজনটা একটু কম রাখতে হবে। আমাদের খাবারের কিছু মডিফিকেশন আমরা করতে পারি, যেরকম আমাদের খাবারে লবণ বা নুন আমাদেরকে একটু কম খেতে হবে। বলা যায় যে 3 গ্রাম একদিনে খেলে ওটা অ্যাডিকুয়েট, তার বেশি আমাদের খাওয়া উচিত নয়। এছাড়া বলা হয় যে অ্যানিমাল প্রোটিন মানে মাছ মাংসটা একদম বন্ধ করার দরকার নেই, কিন্তু একটু কম মাত্রায় আমরা যেন খাই, যাতে ওটা মোটামুটি কেজি অনুযায়ী আমাদের বডি ওয়েট যদি আমরা দেখি, কেজি অনুযায়ী আমরা যেন 1 গ্রামের বেশি না খাই একদিনে। তার মানে যদি 50 কেজি আমাদের ওজন হয়, তাহলে একদিনে 50 গ্রাম আমরা মাছ মাংস খেতে পারি। তার বেশি খেলে স্টোন হওয়ার টেন্ডেন্সিটা একটু বেশি থাকবে। তাছাড়া ডায়াবেটিস হলেও স্টোন টেন্ডেন্সি হওয়ার চান্স থাকে, মানে বেশি থাকে। সেই জন্য আমাদেরকে সুগারটাও একটু কন্ট্রোলে রাখতে হবে। যদি আমরা ডায়াবেটিক হই, তাহলে আমাদেরকে সুগারটাও কন্ট্রোলে রাখতে হবে। তো তার জন্যে যখনই আপনার ব্যথা কোমরের দিকে শুরু হয়ে আগের দিকে আসবে, যেটাকে আমরা কোলিক পেন বলি, রেনাল কোলিক বলি, তখন ইমিডিয়েটলি আপনি যে কোনো ফিজিশিয়ানকে কনসাল্ট করে একটা পেন কিলার নিতে পারেন। ইউজুয়ালি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যদি আপনার রিনাল ফাংশন নর্মাল থাকে তাহলে ওটা নিলেই পেটের ব্যথা, কিডনি স্টোন দিয়ে যে ব্যথা তৈরি হচ্ছে সেটা ইমিডিয়েটলি কমে যায়। অনেক সিভিয়ার ব্যথা যদি করে, তাহলে হাই ডোজ প্যারাসিটামল বা নার্কোটিক ওষুধেরও প্রয়োজন পড়তে পারে। কিন্তু আমি বলবো যে কিডনি স্টোনের ডেফিনিটিভ ট্রিটমেন্ট করার জন্য আপনাকে একটা ইউরোলজিস্টের সঙ্গে দেখা করতে হবে। তো এটার জন্য একটা সহজ উত্তর দেওয়া খুব মুশকিল, কেন কি কিডনি স্টোনের ট্রিটমেন্ট অনেক কিছু ফ্যাক্টরসের উপরে ডিপেন্ড করে, পেশেন্ট ফ্যাক্টর উপরে ডিপেন্ড করে আর কিডনি স্টোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। তাও মোটামুটি যদি আমি বলি যে কিডনি স্টোনের ট্রিটমেন্ট কি, তো 2 রকমের ট্রিটমেন্ট আছে। একটা হচ্ছে অপারেশন ছাড়া, মানে নন অপারেটিভ ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে অপারেশন দিয়ে ট্রিটমেন্ট। তো নন অপারেটিভ ট্রিটমেন্ট ইউজুয়ালি আমরা দুটো জিনিস দিয়ে করতে পারি। একটা হচ্ছে যদি কিডনি স্টোন একটু সাইজে ছোট হয়, কিডনি বা আপার ইউরেটারে যদি স্টোন হয়, ইউজুয়ালি আমরা এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি দিই। মানে এটা এক ধরনের ভাইব্রেশন ট্রিটমেন্ট, যেটাতে কিডনি স্টোন হচ্ছে পাউডার হয়ে ছোট ছোট হয়ে যায় এবং পেচ্ছাপের রাস্তায় ওটা আপনি আপ বেরিয়ে যায়। এটা ছাড়া যদি অনেক ছোট স্টোন থাকে বা যদি ইউরিক অ্যাসিড স্টোন থাকে, আর যদি ওটা কিডনির পাইপের নিচের দিকে যদি থাকে, তাহলে আমরা আলফা ব্লকার গ্রুপ অফ ড্রাগস দিই, যেরকম আলফুজোসিন, ট্যামসুলোসিন বা সিলোডোসিন। এটা স্টোন এক্সপালশনকে অ্যাসিস্ট করে। এটা ছাড়া ইউরিক অ্যাসিড স্টোনের জন্য স্পেশালি কিমোলাইসিস বলে একটা কথা আছে, যেখানে আমরা ওষুধ দিই যাতে ইউরিনের পিএইচটা বাড়ে। পিএইচটা একটু অ্যালকালাইন হলে ইউরিক অ্যাসিড ঘুলে পেচ্ছাপের রাস্তায় বেরিয়ে যায়। আর অপারেটিভ ট্রিটমেন্ট, যদি স্টোনের অপারেটিভ ট্রিটমেন্ট আমরা দেখি, ওটা অনেক ফ্যাক্টরসের উপরে ডিপেন্ড করে। তো মোটামুটি যদি আমি ডিভাইড করি, তাহলে এন্ডোস্কোপি দিয়ে করা যায়,
পেচ্ছাপের রাস্তায় আমরা একটা ক্যামেরা দিয়ে, লেজার দিয়ে বা লিথোক্লাস দিয়ে স্টোনগুলোকে ব্রেক করি, বা পিছনে কোমরে একটা ছোট্ট ফুটো করেও কিডনি স্টোনটাকে বার করা যায়, যেটাকে পিসিএনএল বলা হয়। আর যেটা আমি এন্ডোস্কোপিক বললাম প্রসিজার, যেটাতে আমরা পেচ্ছাপের রাস্তায় দূরবীন দিই, সেটাকে ইউআরএস বা আরআইআরএস বলা হয়। এটা ছাড়া ওপেন স্টোন সার্জারি আগে করা হতো, এখন অনেক কম ক্ষেত্রে করা হয়, প্রায় বলতে গেলে চলে যে করাই হয় না। এটা ছাড়া যদি অনেক বড় স্টোন হয়, প্লাস যদি কিডনির পাইপেও যদি কোনো অপারেশনের প্রয়োজন পড়ে বা রিপেয়ার করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা ল্যাপ্রোস্কোপি দিয়েও কিডনি স্টোনের অপারেশন করতে পারি। কিডনি স্টোন যদি হয়, তাহলে এটা তো আমি বলবো যে যদি সেটাকে ট্রিটমেন্ট আগে করানো খুবই দরকার। একবার যখন কিডনি স্টোনের ট্রিটমেন্ট হয়ে গেল, তারপরে যাতে পরের বারে কিডনি স্টোন না আসে, তার জন্য আমরা কিছু ডায়েটারি মডিফিকেশন করতে পারি। যেরকম সব থেকে জরুরি হচ্ছে আমাদের জলের মাত্রাটাকে দিনে বেশি করতে হবে। সারাদিনে মোটামুটি 3 থেকে 3.5 লিটার জল খেতে হবে। এটা ছাড়া আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যাতে আমরা নুনটা একটু কম খাই। সারাদিনে 3 গ্রাম নুনের যেন বেশি আমরা না খাই। এটা ছাড়া আমাদের যেটা অ্যানিমাল প্রোটিন, মানে মাছ মাংসর কোয়ান্টিটিটা আমাদের কেজি অনুযায়ী 1 গ্রাম পার ডে আমরা খেতে পারি, মানে 1 গ্রাম পার কেজি পার ডে। এছাড়া কিছু আইডিয়াজ এরকমও আছে, বলে যে কিছু স্কুল অফ থট আছে যেটা বলে আমাদের অক্সালেট কন্টেন্টটা ফুডে একটু কমাতে হয়। তো এটা তাদের ক্ষেত্রেই বেশি অ্যাপ্লিকেবল যাদের হাইপার অক্সালিউরিয়া আছে। কেন কি অক্সালেট একটা উবিকুইটাস প্রোডাক্ট, মানে সব খাবারে অক্সালেট থাকে, সব ভেজিটেবল ম্যাটারে অক্সালেট থাকে, আর অক্সালেটকে আমরা কমপ্লিটলি এলিমিনেট করতে পারবো না, তাহলে আমাদেরকে খাবারই ছেড়ে দিতে হবে। তো ইউজুয়ালি যাদের হাইপার অক্সালিউরিয়া থাকে তাদেরকে আমরা বলি একটু লো অক্সালেট ডায়েট খেতে। তার মানে কিছু খাবার এরকম আছে যাতে অক্সালেট অনেক বেশি থাকে, যেরকম নাটসে থাকে, স্পিনেচে থাকে, টি বা কফিতে থাকে, তো বা বিটরুটেও থাকে। তো এই ফুডগুলো যেন একটু আমরা কম মাত্রায় খাই, তাহলে বলা হয় যে অক্সালেটসটা আমরা একটু কম খেলে ভালো। বাট যাদের হাইপার অক্সালিউরিয়া নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অ্যাপ্লিকেবল নয়। তো মোটামুটি ইন সামারি যদি আমি বলি, জল বেশি মাত্রায় খেতে হবে, আর আপনাকে সল্ট মানে নুন একটু কম খেতে হবে, আর অ্যানিমাল প্রোটিনটা রেস্ট্রিক্ট করতে হবে। নুন খাবেন না, নুনের মাত্রাটাকে আপনাকে কম করতে হবে। লবণ দিনে 3 গ্রামের বেশি যেন আপনি না খান, আর অ্যানিমাল প্রোটিন মানে মাছ মাংসটাকে একটু কম করতে হবে। কেজি অনুযায়ী 1 গ্রাম পার ডে খেতে পারেন, মানে 50 কেজি যদি আপনার ওজন থাকে তাহলে একদিনে 50 গ্রাম, মানে একটা ছোট পিস মাছ বা মাংস আপনি খেতে পারেন, তার বেশি না খেলে ভালো। এছাড়া যাদের হাইপার অক্সালিউরিয়া আছে তাদের অক্সালেট কন্টেন্ট ফুডে কম করতে হবে। যেরকম কিছু ফুড আছে যাতে অক্সালেট কন্টেন্ট বেশি থাকে, যেরকম চা, কফি, বিটরুট, নাটস আর পালক শাক। তো এই ফুড আইটেমস গুলোকে আপনাকে একটু কম করতে হবে। তো এটার জন্য দুটো বড় স্টাডি আছে, দুটোই কিন্তু আমেরিকান স্টাডি। একটা 1996-তে আর একটা 2013-তে পাবলিশ হয়েছিল। তো এগুলো হচ্ছে লং টার্ম প্রসপেক্টিভ কোহর্ট স্টাডিজ। তো এতে দেখা গেছে যে যারা বিয়ার খাচ্ছে না আর আরেকটা গ্রুপ যারা বিয়ার বা ওয়াইন নিচ্ছে, তাদের দুজনের মধ্যে কম্পেয়ার করে দেখা গেছে যে যারা মদ খাচ্ছে তাদের রিকারেন্স অফ কিডনি স্টোন, মানে আবার যে কিডনি স্টোন আসবে তার সম্ভাবনাটা একটু কম, এবং ভালোই কম, সেটা প্রায় 20 থেকে 30% কম। এটার মানে এটাও না যে আমি আপনাকে এনকারেজ করছি যে আপনি মদ বেশি খান তাহলে আপনার কিডনি স্টোন কম হবে। তো এটাকে এভাবে আমরা ইন্টারপ্রেট করতে পারি যে অ্যাকচুয়ালি মদ দিয়ে আমরা কি করি। মদ বেশি খেলে আপনি লক্ষ্য করবেন যে পেচ্ছাপ বেশি পায়, তার মানে মদ একটা ডাইউরেটিক। তো বিয়ার বা ওয়াইন এতে এমনিতে অ্যালকোহল কন্টেন্টটা একটু কম, বাট স্টিল এরা অনেকটা ডাইউরেসিস করে, মানে পেচ্ছাপের কোয়ান্টিটিটা বাড়ায়, যার ফলে পেচ্ছাপে যে সল্ট গুলো আছে সেগুলো ফ্লাশ আউট হয়ে যায় এবং ক্রিস্টালাইজ হয় না বা নিউক্লিয়েশন হয় না, যার ফলে হয়তো এদের কিডনি স্টোন হওয়ার রেটটা একটু কমে যাচ্ছে। তার মানে যদি কিডনি স্টোনের কম করার এফেক্ট মদের যদি জল বা ইউরিনের মাত্রা বাড়ালেই যদি হয়ে যায়, তাহলে তো বেস্ট সাজেশন হচ্ছে জল বেশি করে খান, তাই না? মদ খেলে অন্যান্য শরীরের অর্গান সিস্টেমকে ড্যামেজ হওয়ার চান্স থাকে, যেরকম লিভার ড্যামেজ হতে পারে, যেরকম প্যানক্রিয়াসে স্টোন হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, গ্যাস্ট্রাইটিস হতে পারে, এবং নানা রকম এফেক্ট আছে। ওই জন্য আমি এটা বলবো না যে কিডনি স্টোন কমানোর জন্য আপনি মদ বেশি খান। এটা অবশ্যই বলবো যে হ্যাঁ, একটু কম অ্যামাউন্টে যদি মদ খাওয়া যায় তাহলে হয়তো ওটা
কিডনি স্টোন হওয়ার জন্য একটু প্রোটেক্টিভ, আর কিডনি স্টোনের আবার হওয়ার মানে রিকারেন্স হওয়ার চান্সটা একটু কমিয়ে দিচ্ছে। বাট বেস্ট সাজেশন এটাই যে আপনি জল বেশি মাত্রায় খান। মেন কারণ যেটা আমি মনে করি সেটা হচ্ছে কম জল খাওয়া, এটার জন্য কিডনি স্টোন হয়। তাছাড়া শরীরের ওজন যদি বেশি থাকে মানে ওবেসিটি, স্পেশালি অ্যাবডোমিনাল ওবেসিটি, আর ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস যদি থাকে, সুগার যদি বেশি থাকে, এটা হচ্ছে অবভিয়াস নোন রিস্ক ফ্যাক্টর কিডনি স্টোন ফরমেশন হওয়ার। এটা ছাড়া তারা যারা অনেক গরম জায়গায় থাকে, গরম এবং শুকনো জায়গায় থাকে, তাদের কিডনি স্টোন হওয়ার রিস্কটাই দেখা গেছে যে একটু বেশি। যেরকম আমাদের ইন্ডিয়াতে একটা স্টোন বেল্ট আছে, সেটা হচ্ছে মোটামুটি আপনার এই মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, এটা হলো ওয়েস্ট সাইডে, দিল্লি, বিহার, ওয়েস্ট বেঙ্গল আর নর্থ ইস্টার্ন স্টেটস এগুলো হলো ইস্ট সাইডে। এখানে কিডনি স্টোন দেখা গেছে যে অনেক বেশি এদের প্রিভ্যালেন্স। এটা এই জন্যে কেন কি বলা হয়, এই জায়গাগুলো হচ্ছে অনেক গরম, এই হট ক্লাইমেটের জন্য কিডনি স্টোন ফরমেশনের রিস্কটা একটু বেশি থাকে। এটা ছাড়া কিছু অকুপেশনাল রিস্কও আছে, যারা গরম জায়গায় কাজ করে, যেরকম যারা ফিল্ডে কাজ করে বা যারা ইঞ্জিনিয়ার, যারা সাইটে কাজ করে, তাদের কিডনি স্টোন হওয়ার সম্ভাবনাটা একটু বেশি দেখা যায়। কিডনি স্টোন যেরকম আমি বললাম যে যদি ওটা সাইজে কম থাকে এবং কিডনির ভেতরে থাকে, তাহলে খুব কম সম্ভাবনা আছে যে ওটা আমাদের কোনো বড় ক্ষতি করবে, কিন্তু তাও আমাদের সাবধানে থাকতে হবে। কেন কি অনেক সময় ছোট ছোট কিডনির স্টোন কিডনি থেকে বেরিয়ে পেচ্ছাপের রাস্তায় নিচে ইউরেটারে ব্লক করতে পারে, আর ব্লক করলে আমাদের সিভিয়ার পেন হতে পারে। এবং এই ব্লকেজ যদি বেশিক্ষণ থাকে, তাহলে যেমন আমি বললাম কিডনির ফাংশনটাও আমাদের আস্তে আস্তে কমে কমে এবং শেষ হয়ে যেতে পারে। আর বেশিরভাগ ডেঞ্জার এটা হচ্ছে যে কিডনির স্টোন যদি বড় হয় তাহলে কিডনিতে ইনফেকশন হতে পারে। এটা ছাড়া যদি দুটো কিডনিতেই স্টোন হয় বা যদি দুটো কিডনি থেকে স্টোন বেরিয়ে কিডনির পাইপে যদি ব্লক করে, তাহলে আমাদের কিডনিটা কিন্তু ফেলও হতে পারে। তো কিডনি ফেলিয়ারও আমাদের কিডনি স্টোন দিয়ে হতে পারে। কিডনি স্টোন দিয়ে কি কিডনি ফেলিয়ার হতে পারে? হ্যাঁ, কিডনি স্টোন দিয়ে অবশ্যই কিডনি ফেলিয়ার হতে পারে। তো এটা দুভাবে হয়। যদি দুটো কিডনি দিয়েই স্টোন বেরিয়ে কিডনির পাইপে যদি ব্লক করে, তাহলে দুটো কিডনির পাইপ যদি ব্লক হয়ে যায়, তাতে আমাদের পেচ্ছাপের প্রোডাকশনটা কমে যাবে। এবং দুটো কিডনিতে ব্লক যদি ধরুন কয়েক দিনের জন্য বা এক সপ্তাহ 10 দিনের জন্য যদি থাকে, আর ব্লকটা যদি সিভিয়ার থাকে, তাহলে কিন্তু দুটো কিডনি ফেল করে যেতে পারে। এটা ছাড়া কিডনি স্টোনের মধ্যে ইনফেকশন ফোকাস থাকে, তার মানে প্রত্যেকটা স্টোনের মধ্যে একটা নাইডাস থাকে, যার মধ্যে আমাদের জীবাণুগুলো বড় হয়ে গ্রো করতে পারে এবং কিডনিতে ইনফেকশন করতে পারে। তো যদি বারবার কিডনিতে যদি ইনফেকশন হয়, তাহলে আস্তে আস্তে কিডনির ফাংশনিং ইউনিটটা ড্যামেজ হয়ে ফাংশনাল অ্যামাউন্টটা কমে যায়, আর যার ফলে কিডনি ফেল করতে পারে। এটার কোনো ম্যাথমেটিক্যাল ডাইরেক্ট উত্তর তো নেই, বাট এই জন্য কেন কি কিডনি স্টোনের ট্রিটমেন্ট বা অপারেশন যদি আমরা বলি, সেটা অনেক ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। যেমন পেশেন্টের কন্ডিশন কেমন, এটাও বলা যায় যে কিডনির স্টোনের উপরেও ডিপেন্ড করে। আর স্টোন রিলেটেড অনেক ফ্যাক্টরস আছে, যেরকম স্টোনের সাইজ কটা স্টোন আছে, এবং কিডনির কালেক্টিং সিস্টেমটা কেমন আছে, এবং কিডনির কোন জায়গায় স্টোনটা আছে, এইগুলো জানাটা খুবই দরকার। তাও মোটামুটি আমি যদি বলি, একটা ইয়াং ফিট পারসন যদি হয়, যার একটা কিডনিতে স্টোন আছে এবং সেই স্টোনের সাইজ যদি মোটামুটি 10 mm এর কম হয়, তাহলে আমরা ইউজুয়ালি ওটাকে অবজার্ভ করতে পারি এবং দেখতে পারি যদি স্টোন গ্রো করে বা যদি স্টোন কোনো সিমটমস করে বা কোনো কমপ্লিকেশন করে, তাহলে আমরা ওকে সার্জিক্যাল ইন্টারভেনশন অফার করতে পারি। এটারও কিছু এক্সেপশন আছে, যাদের অকুপেশন এমন যে ওরা কাজ করার সময় ওদের রিস্ক হতে পারে, পেন দিয়ে প্রবলেম হতে পারে, আর ওদের অ্যাক্সেস টু হেলথ সিস্টেমটা একটু কম্প্রোমাইজ থাকে, যেরকম ধরুন সোলজার্স হোক বা যারা পাইলটস হোক, এদের যদি আমাদের ছোট সাইজেরও কিডনি স্টোন হয়, তাহলে আমরা কিন্তু ওদের ট্রিটমেন্ট অফার করি। 7 mm এর কিডনি স্টোন কি বিপজ্জনক? এটার সঠিক উত্তরটা এভাবে ম্যাথমেটিক্যালি আমি দিতে পারবো না, দেওয়া সম্ভব নয়। বাট এটুকু আমাদের জানা দরকার যে কিডনি স্টোনের শুধু সাইজ অনুযায়ী আমরা তার ট্রিটমেন্টটা প্ল্যান করি না, পেশেন্ট ফ্যাক্টরটাকেও আমাদের মাথায় রাখতে হয়।
যে পেশেন্টের বয়স কত, পেশেন্টের অন্যান্য কোমরবিডিটিস কিরকম। এটা ছাড়া স্টোনেরও অনেক ফ্যাক্টরস আছে সাইজ ছাড়া, যেরকম ধরুন স্টোন ভলিউম আছে, স্টোন ডেন্সিটি আছে, আরো কটা স্টোন আছে, কিডনির সিস্টেম কেমন, এইসব জিনিসই আমাদের মাথায় রাখতে হয়। তো এইগুলো যদি আমি সব কনসিডার করি তাহলে কারেক্ট একটা সাইজ কাট অফ নেই যে সাইজের উপরে আমি বলতে পারি যে অপারেশন দরকার, বা তার নিচে বলবো যে অপারেশন দরকার নেই। আর যদি আমি বলবো বিপজ্জনক কি না, তো অবশ্যই এটা বিপজ্জনক হতে পারে। একটা 7 mm বা একটা ছোট কিডনি স্টোনও কিডনি থেকে বেরিয়ে পেচ্ছাপের রাস্তায় ব্লক করতে পারে এবং সব রকমের বিপদ করতে পারে। কিডনির ফাংশনও কমাতে পারে, আর পেচ্ছাপের রাস্তায় ইনফেকশনও করতে পারে, আর প্রচন্ড রকমের ব্যথাও তৈরি করতে পারে। এটা ছাড়া যদি আমি এরকম ধরে নিই যে কিডনির ভেতরে যদি একটা স্টোন থাকে যেটা কিডনিতে ব্লক করছে না এবং তার সাইজ যদি 7 mm হয়, তাহলে কি করব? তাহলে আমরা অবজার্ভ করতে পারি কিডনির ভেতরে যদি একটা স্টোন থাকে 10 mm অবধিও আমরা ওটাকে অবজার্ভ করতে পারি। আর যদি ওটা কোনো প্রবলেম না করে, যেরকম ধরুন কোনো পেশেন্টের সিমটমস নেই, তাহলে আমরা ওটাকে ওভার এ পিরিয়ড অফ 1 to 4 years ওটাকে আমরা ফলো করে দেখতে পারি। যদি স্টোন গ্রো করে বা যদি স্টোন কোনো সিমটম বা কোনো কমপ্লিকেশন তৈরি করে, তাহলে আমাদের অবশ্যই সেই স্টোনটাকে ট্রিট করা দরকার। ওই ট্রিটমেন্টটা আমরা আবার নানা রকম ফ্যাক্টরসকে কনসিডার করে ডিসাইড করব যে অপারেটিভ ট্রিটমেন্ট করব বা নন অপারেটিভ ট্রিটমেন্ট, মানে মেডিকেল এক্সপালশন থেরাপি হোক বা এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি হোক বা কিমোলাইসিস হোক, এটা দিয়ে আমরা ওটাকে ট্রিট করব। কিডনি স্টোন দিয়ে কি আমাদের ধাতের রাস্তা ব্লক হতে পারে? এটা কিন্তু ঠিক নয়। আমাদের কিডনির মানে পেচ্ছাপের রাস্তা এবং আমাদের ধাতের রাস্তা অনেকটাই আলাদা। শুধুমাত্র আমাদের লিঙ্গর শেষের অংশটায় এই দুটো রাস্তা কিন্তু যোগ হয়ে আমাদের একটাই রাস্তা, কমন রাস্তা হয়। ওই জন্য আমাদের বীর্য আমাদের পেচ্ছাপের রাস্তা দিয়েই বেরোয়। বাট ইউজুয়ালি যেহেতু এই দুটো রাস্তা অনেকটাই আলাদা, সেই জন্য পেচ্ছাপের রাস্তার স্টোন পেচ্ছাপের রাস্তাটাকেই মূলত ব্লক করে বা করতে পারে, এবং স্পার্মের রাস্তা বা ধাতের রাস্তাটাকে ইউজুয়ালি ব্লক করে না। কিডনি স্টোন দিয়ে আমাদের কি পেটের বা আঁতের কোনো অসুবিধে হতে পারে? যেহেতু কিডনির রাস্তা এবং আঁতের রাস্তা পাশাপাশি আছে, এই জন্যে কিডনির স্টোনের ব্যথা যখন উঠে তখন সেই সময় আমাদের কিন্তু বমি ভাব আসতে পারে বা বমিও হতে পারে। এমনিতে আমাদের পায়খানায় ইউজুয়ালি কোনো সমস্যা হয় না কিডনি স্টোনের জন্য। কিডনি স্টোন দিয়ে কি পেচ্ছাপের রাস্তায় ইনফেকশন হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। প্রত্যেকটা কিডনি স্টোন বলা যায় যে ওর মধ্যে ইনফেকশনের নাইডাস থাকে, মানে ছোট ছোট গ্যাপ থাকে যেখানে অর্গানিক মেটেরিয়াল থাকে, আর সেই জায়গায় জীবাণু গ্রো করতে পারে বা আমাদের ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, এবং এই ব্যাকটেরিয়াগুলো পেচ্ছাপের রাস্তায় ইনফেকশন করতে পারে। স্পেশালি যাদের বয়স বেশি এবং যাদের ডায়াবেটিস আছে, যাদের সুগার একটু বেশি থাকে, তাদের খুব সিভিয়ার ইনফেকশনও হতে পারে। আর এই ইনফেকশনের জন্য কিডনির ক্ষতিও হতে পারে, জ্বর আসতে পারে, কিডনিতে ইনফেকশন হয়ে পুঁজ জমতে পারে এবং কিডনির ফাংশনটা অনেকটা ড্যামেজ হয়ে কিডনির ক্ষতিও হতে পারে। এবং বারবার ইনফেকশন যদি দুটো কিডনিতে হয় তাহলে কিডনি ফেলিয়ারও হতে পারে। কিডনি স্টোন কি নিজে থেকেই ঘুলে যেতে পারে? এই কথাটা কিন্তু ঠিক নয়। কিডনি স্টোন হলে যদি সাইজে ছোট থাকে তাহলে আমরা ওষুধ দিতে পারি, বা যদি আমরা অনেক জল খাই তাহলে যেটাকে বলা হয় মেডিকেল এক্সপালশন থেরাপি, এতে ছোট ছোট কিডনি স্টোন পেচ্ছাপের রাস্তা দিয়ে বেরিয়ে যেতে পারে। আর যেটা হচ্ছে কিমোলাইসিস, মানে কিডনি স্টোনকে ঘুলিয়ে দেওয়া, সেটা শুধুমাত্র আমরা ইউজ করি আজকাল ইউরিক অ্যাসিড স্টোনের জন্য। এই স্টোনগুলো সাধারণত যদি পেচ্ছাপের পিএইচটা যদি বেশি হয়, মানে যদি পেচ্ছাপটা অ্যালকালাইন হয়, তাহলে এই ইউরিক অ্যাসিড স্টোন পেচ্ছাপে ঘুলে যায়। তো তার জন্য আমরা কিছু ওষুধ দিই যেটাকে অ্যালকালাইনাইজার্স বলে। এটা আমরা দিলে ইউরিক অ্যাসিড স্টোন যদি থাকে তাহলে সেটা পেচ্ছাপে ঘুলে পেচ্ছাপে বেরিয়ে যেতে পারে। ওষুধ খেলে কি কিডনি স্টোন হতে পারে? হ্যাঁ, কিছু গ্রুপ অফ মেডিসিনস আছে যেটা আমরা যদি অনেক বছর ধরে খাই তাহলে আমাদের স্টোন তৈরি হতে পারে। কমন এক্সাম্পল হচ্ছে যেরকম এইচআইভির জন্য দেওয়া হয় ইন্ডিনাভির,
বা যেরকম ট্রাইমেট্রিন দেওয়া হয়, বা অন্য ওষুধ যদি আপনি বলেন তাহলে ল্যাক্সেটিভস খেলেও এরকম হতে পারে, বা অ্যাসিটাজোলামাইড মানে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরস, এটা যদি আমরা বা একটা পেশেন্ট যদি অনেক বছর ধরে খায় তাহলে এই ড্রাগ রিলেটেড স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। কিডনি স্টোনকে অপারেশন ছাড়া কিভাবে আমরা চিকিৎসা করতে পারি? তো যেরকম আমি বললাম যে কিডনি স্টোনের ট্রিটমেন্ট দু রকমের হয়, একটা হচ্ছে অপারেশন দ্বারা আর একটা হচ্ছে অপারেশন ছাড়া। তো অপারেশন ছাড়া ট্রিটমেন্টে ইউজুয়ালি আমরা যেটা করি সেটা হচ্ছে এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি, মানে এটা এক ধরনের ভাইব্রেশন ট্রিটমেন্ট। কিডনি বা ইউরেটারের স্টোনে আমরা ভাইব্রেশন দিই, আর এই ভাইব্রেশন দিয়ে কিডনির স্টোনটা ক্র্যাক হয়ে পাউডার হয়ে যায়, আর যেটা ইউরিনের রাস্তায় মানে পেচ্ছাপের রাস্তায় বেরিয়ে যায়। এটা ছাড়া ইউরিক অ্যাসিড স্টোনের জন্য আমরা ওষুধ দিতে পারি যাতে পেচ্ছাপের পিএইচটা বাড়ে। অ্যালকালাইন পিএইচ হলে ইউরিক অ্যাসিড স্টোন পেচ্ছাপে ঘুলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা ছাড়া আমরা কিছু ওষুধ দিতে পারি যদি স্টোনের সাইজ ছোট হয় এবং যদি কিডনির পাইপে যদি নিচের দিকে ব্লক করে তাহলে ওষুধ দিয়েও, যেটাকে আমরা আলফা ব্লকার বলি, এই গ্রুপ অফ মেডিসিন দিলে অনেক সময় কিডনির স্টোনটা পেচ্ছাপের রাস্তায় ওয়াশ আউট হয়ে যেতে পারে। কিডনি স্টোন যদি আপনার হয় তাহলে কোন ডাক্তারের সঙ্গে আপনি যোগাযোগ করবেন? তো কিডনি স্টোন দিয়ে যদি আপনার ব্যথা করে তাহলে ব্যথার ওষুধের জন্য আপনি যে কোনো ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, বাট ডেফিনেটিভ ট্রিটমেন্ট মানে কিডনি স্টোনের কারেক্ট এবং কমপ্লিট ট্রিটমেন্ট করার জন্য আপনাকে একটা ইউরোলজিস্টের সঙ্গে কনসাল্ট করতে হবে।